প্রিয় ছাত্রছাত্রীরা, লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা উপন্যাস আমাটির ভেঁপুর পঞ্চম পরিচ্ছেদ হল নেবুর পাতায় করম চা। সেটা পরে আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি। লেখক পরিচিতি প্রথম পরিচ্ছেদে দেওয়া হয়েছে। তো পঞ্চম পরিচ্ছেদ হল নেবুর পাতায় করম চা। বৈকালের দিকটা হঠাৎ চারিদিক অন্ধকার করিয়া কালবৈশাখীর ঝড় উঠিল। অনেকক্ষণ হইতে মেঘ মেঘ করিতেছিল, তবুও ঝড়টা যেন খুব শীঘ্র আসিয়া পড়িল। অপুদের বাড়ির সামনের বাঁশঝাড়ের বাঁশগুলা পাঁচিলের উপর হইতে ঝড়ের বেগে হটিয়া অধারে পড়াতে বাড়িটা যেন ফাঁকা ফাঁকা দেখাইতে লাগিল। ধুলা, বাঁশ পাতা, কাঁঠাল পাতা, খড় চারিধার হইতে উড়িয়া তাহাদের উঠান ভরাইয়া ফেলিল। দুর্গা বাড়ির বাহির হইয়া আম কুড়াইবার জন্য দৌড়িল। অপু দিদির পিছু পিছু ছুটিল। দুর্গা ছুটিতে ছুটিতে বলিল, শিগগির ছুট, তুই বরং সিঁদুর কৌটো তলায় থাক, আমি যাই সোনামুখী তলায়, দৌড়ো দৌড়ো। ধুলায় চারিদিক ভরিয়া গিয়াছে। বড় বড় গাছের ডাল ঝড়ে বাঁকিয়া গাছ নেড়া নেড়া দেখাইতেছে। গাছে গাছে শোঁ শোঁ বোঁ বোঁ শব্দে বাতাস বাঁধিতেছে। বাগানের শুকনা ডাল, কুটা, বাঁশের খুলা উড়িয়া পড়িতেছে। শুকনা বাঁশ পাতা ছুচালো আগাটা উঁচু দিকে তুলিয়া ঘুরিতে ঘুরিতে আকাশে উঠিতেছে। কুকসিমা গাছের শোয়ার মতো পালকওয়ালা সাদা সাদা ফুল ঝড়ের মুখে কোথা হইতে অজস্র উড়িয়া আসিতেছে। বাতাসের শব্দে কান পাতা যায় না। একদিন বিকেলের দিকে হঠাৎ করে কালবৈশাখীর ঝড় উঠল। ঝড়ে গাছপালা একদিক থেকে আরেক দিকে হেলতে থাকে এবং বিভিন্ন গাছের পাতা, ফুল, খড় ইত্যাদি অপুদের উঠানে পড়ে পড়ে যেন ভরে যেতে থাকে। চারিদিকে জোরে বাতাস বইছে। এরই মধ্যে দুর্গা আম কুড়োনোর জন্য ছুটতে থাকে। পিছনে পিছনে অপুও দৌড়তে থাকে। সোনামুখী তলায় পৌঁছিয়াই অপু মহা উৎসাহে চিৎকার করিতে করিতে লাফাইয়া এদিক ওদিকে ছুটিতে লাগিল। এই যে দিদি, ওই একটা পড়ল রে দিদি, ওই আরেকটা রে দিদি। চিৎকার যতটা করিতে লাগিল তাহার অনুপাতে সে আম কুড়াইতে পারিল না। ঝড় ঘোররবে বাড়িয়া চলিয়াছে। ঝড়ের শব্দে আম পড়ার শব্দ শুনিতে পাওয়া যায় না। যদি বা শোনা যায়, ঠিক কোন জায়গা বরাবর শব্দ হইল তাহা ধরিতে পারা যায় না। দুর্গা ৮-৯টা আম কুড়াইয়া ফেলিল। অপু এতক্ষণ ছোটাছুটিতে পাইল 2টা। তাই সে খুশির সহিত দেখাইয়া বলিতে লাগিল, এই দেখ দিদি, কত বড় দেখ, ওই একটা পড়ল, ওই ওদিকে। এমন সময় হই হাই শব্দে ভুবন মুখুজ্জের বাড়ির ছেলেমেয়েরা সব আম কুড়াইতে আসিতেছে শোনা গেল। সতু চেঁচাইয়া বলিল, ও ভাই, দুগ্গাদি আর অপু কুড়োচ্ছে। সতুদের আমবাগানে সোনামুখী তলায় পৌঁছে অপু লাফাতে লাফাতে এদিক ওদিক ছুটতে লাগলো। অপু যতটা চিৎকার চেঁচামেচি করলো সেই অনুপাতে আম কুড়াতে পারল না, মাত্র 2টো আম কুড়ালো। অন্যদিকে দুর্গা কুড়োলো 8-9টা আম। এমন সময় ভুবন মুখুজ্জের বাড়ির ছেলেমেয়েরা হইচই করে আমবাগানের দিকে ছুটে আসতে থাকে। দুর্গা ও অপু যে আমতলায় আম কুড়োচ্ছে দূর থেকে সতুতা দেখতে পায় এবং চেঁচিয়ে তার ভাইকে বলে। দল আসিয়া সোনামুখী তলায় পৌঁছিল। সতু বলিল, আমাদের বাগানে কেন এসেছ আম কুড়ুতে? সেদিন মা বারণ করে দিয়েছে না? দেখি কতগুলো আম কুড়িয়েছ। পরে দলের দিকে চাহিয়া বলিল, সোনামুখীর কতগুলো আম কুড়িয়েছে দেখছিস টুনু? যাও আমাদের বাগান থেকে দুগ্গাদি, মাকে গিয়ে নইলে বলে দেব। রানু বলিল, কেন দাঁড়িয়ে দিচ্ছিস সতু? ওরাও কুড়োক, আমরাও কুড়ুই। কুড়ুবে বই কি, ও এখানে থাকলে সব আম ওই নেবে, আমাদের বাগানে কেন আসবে ও? না, যাও দুগ্গাদি, আমাদের তলায় থাকতে দেব না। অন্য সময় হইলে দুর্গা হয়তো এত সহজে পরাজয় স্বীকার করিত না।
কিন্তু সেদিন মায়ের নিকট মার খাইয়া তাহার পুনরায় বিবাদ বাধাইবার সাহস ছিল না। তাই খুব সহজেই পরাজয় স্বীকার করিয়া লইয়া সে একটু মনমরাভাবে বলিল, অপু, আয়রে চলে। পরে হঠাৎ মুখে কৃত্রিম উল্লাসের ভাব আনিয়া বলিল, আমরা সেই জায়গায় যাই, চল অপু। এখানে থাকতে না দিলে বয়েই গেল, বুঝলি তো? এখানকার চেয়েও বড় বড় আম, তুই আমি মজা করে কুড়ব। এখন চলে আয়। ছেলেমেয়েরা এসে সোনামুখী আম গাছের তলায় পৌঁছল। সতু এসে দুর্গাকে তাদের বাগান থেকে চলে যেতে বলে। রানু বাধা দেয়, কিন্তু সতুর মতে দুর্গা বাগানে থাকলে সব আম দুর্গাই কুড়িয়ে নেবে। দুর্গাও পরাজয় স্বীকার করে নিয়েছিল, অর্থাৎ সতুর কথা মেনে নিয়ে আমবাগান থেকে চলে গিয়েছিল। কারণ সতুদের অভিযোগে আগে সে মায়ের কাছে মার খেয়েছিল, তাই আবার ঝগড়া লাগানোর সাহস তার ছিল না। তবে সে চলে যাওয়ার সময় এমন ভান করেছিল যাতে মনে হয় সাপে বর হয়েছে, চলে গিয়ে অনেক বেশি লাভ হয়েছে। রানু বলিল, কেন ভাই, ওদের তাড়িয়ে দিলে? তুমি ভারী হিংসুক কিন্তু সতুদা। রানুর মনে দুর্গার চোখের ভরসাহারা চাহনি বড় ঘা দিল। অপু অত শত বোঝে নাই। বেড়ার বাহিরের পথে আসিয়া বলিল, কোন জায়গায় বড় বড় আমরে দিদি? পুঁটুদের সলতেখাগির তলায়? কোন তলায় দুর্গা তাহা ঠিক করে নাই। একটু ভাবিয়া বলিল, চল। গড়ের পুকুর এখান হইতে প্রায় 15 মিনিট ধরিয়া অনবরত বন বাগান অতিক্রম করিয়া তবে পৌঁছানো যায়। অনেক কালের প্রাচীন আম ও কাঁঠালের গাছ, গাছতলায় বনচালতা, ময়না কাঁটা, সাঁড়া গাছের দুর্ভেদ্য জঙ্গল, দূর বলিয়া এবং জনপ্রাণীর বাসশূন্য গভীর বনের মধ্যে বলিয়া এসব স্থানে কেহ বড় একটা আম কুড়াইতে আসে না। কাঠির মতো মোটা মোটা অনেক কালের পুরানো গুলঞ্চলতা এ গাছে ও গাছে দুলিতেছে। বড় বড় প্রাচীন গাছের তলাকার কাঁটা ভরা ঘন ঝোপ জঙ্গল খুঁজিয়া তলায় পড়া আম বাহির করা সহজবোধ্য তো নহেই, তাহার উপর ঘনায়মান নিবিড় কৃষ্ণ ঝড়ো মেঘে ও বাগানের মধ্যের জঙ্গলে গাছের আওতায় এরূপ অন্ধকারের সৃষ্টি করিয়াছে যে কোথায় কি ভালো দেখা যায় না। তবু খুঁজিতে খুঁজিতে নাছোড়বান্দা দুর্গা গোটা 8-10 আম পাইল। দুর্গা ও অপুকে তাড়িয়ে দেওয়ায় রানু সতুকে তিরস্কার করে। অপু তার দিদিকে জিজ্ঞাসা করে এখন তারা কোথায় গিয়ে আম কুড়োবে। দুর্গা আসলে ঠিক করেনি কোথায় যাবে। পরে তারা গড়ের পুকুরের ধারের আমবাগানে পৌঁছয়। সেখানে কাটা ভরা ঝোপ জঙ্গল এবং অন্ধকার। আম খুঁজে পাওয়া এত সহজসাধ্য নয়, কিন্তু দুর্গা অনেক কষ্ট করে 8 থেকে 10টা আম খুঁজে বের করল। হঠাৎ সে বলিয়া উঠিল, ওরে অপু, বৃষ্টি এলো। সঙ্গে সঙ্গে ঝড়টা যেন খানিকক্ষণ একটু নরম হইল। ভিজে মাটির সোঁদা সোঁদা গন্ধ পাওয়া গেল। একটু পরেই মোটা মোটা ফোঁটায় চড়বড় করিয়া গাছের পাতায় বৃষ্টি পড়িতে শুরু করিল। আয়, আমরা এই গাছতলায় দাঁড়াই, এখানে বৃষ্টি পড়বে না। দেখিতে দেখিতে চারিদিক ধোঁয়াকার করিয়া মুষলধারে বৃষ্টি নামিল। বৃষ্টির ফোঁটা পড়িবার জোরে গাছের পাতা ছিঁড়িয়া ছিঁড়িয়া পড়িতে লাগিল। ভরপুর টাটকা ভিজা মাটির গন্ধ আসিতে লাগিল। ঝড় একটু যেন নরম পড়িয়াছিল, তাহাও আবার বড় বাড়িল। দুর্গা যে গাছতলায় দাঁড়াইয়া ছিল, এমনি হয়তো হঠাৎ তথায় বৃষ্টি পড়িত না, কিন্তু পূবে হাওয়ার ঝাপটা গাছতলা ভাসাইয়া লইয়া চলিল। বাড়ি হইতে অনেক দূরে আসিয়া পড়িয়াছে। অপু ভয়ের স্বরে বলিল, ও দিদি, বড্ড যে বৃষ্টি এলো। দুর্গা হঠাৎ করে বৃষ্টি শুরু হওয়ায় অপুকে নিয়ে একটি গাছের তলায় গিয়ে দাঁড়ায়
এই গাছের তলায় তাদের ভিজবার কথা ছিল না, কিন্তু পূর্ব দিকের হাওয়ায় পুরো গাছের তলা ভিজিয়ে দিয়ে যায়। বাড়ি থেকে অপু ও দুর্গা অনেকটা দূরে চলে এসেছে। অপু ভয় পেয়ে যায়। তুই আমার কাছে আয়। দুর্গা তাহাকে কাছে আনিয়া আঁচল দিয়া ঢাকিয়া কহিল, এ বৃষ্টি আর কতক্ষণ হবে, এই ধরে গেল বলে। বৃষ্টি হলো, ভালোই হলো, আমরা আবার সোনামুখী তলায় যাব এখন, কেমন তো? দুজনে চেঁচাইয়া বলিতে লাগিল, নেবুর পাতায় করম চা, হে বৃষ্টি ধরে যা। করকর করাত প্রকাণ্ড বনবাগানের অন্ধকার মাথাটা যেন এদিক হইতে ওদিক পর্যন্ত চিরিয়া গেল। চোখের পলকের জন্য চারিধারে আলো হইয়া উঠিল। সামনের গাছের মগডালে থলো থলো বনধুদুল ফল ঝড়ে দুলিতেছে। অপু দুর্গাকে ভয়ে জড়াইয়া ধরিয়া বলিল, ও দিদি। দুর্গা অপুকে কাছে ডেকে তার শাড়ির আঁচল দিয়ে ঢেকে সান্ত্বনা দিতে থাকে। দুর্গার মতে বৃষ্টি হয়ে ভালোই হয়েছে, কারণ শত্রুরা আম কুড়োনোর জন্য দুর্গা ও অপুকে তাড়িয়ে দিয়েছিল, কিন্তু বৃষ্টি হওয়ায় তারা নিশ্চয়ই ঘরে ফিরে যাবে। তাই দুর্গা ও অপু ফেরার পথে আবার শত্রুদের আমবাগানে সোনামুখী তলায় গিয়ে আম কুড়োতে পারবে। তারপর তারা দুজনে চেঁচিয়ে বলতে থাকে, নেবুর পাতায় করম চা, হে বৃষ্টি ধরে যা। বৃষ্টিপাত এবং বজ্রপাত বাড়তে থাকায় অপু দুর্গাকে জড়িয়ে ধরে। ভয় কি রে, রাম রাম বল। রাম 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 রাম। নেবুর পাতায় করম চা, হে বৃষ্টি ধরে যা। নেবুর পাতায় করম চা, হে বৃষ্টি ধরে যা। নেবুর পাতায় করম চা। অপু ভয়ে চোখ বুজিল। দুর্গা শুষ্ক গলায় উপরের দিকে চাহিয়া দেখিল, বাজ পড়িতেছে নাকি। গাছের মাথায় বনধুদুলের ফল দুলিতেছে। সেই বড় লোহার রুলটাকে আকাশের ওদিক হইতে কে যেন আবার এদিকে টানিয়া আনিতেছিল। শীতে অপুর ঠক ঠক করিয়া দাঁতে দাঁত লাগিতেছিল। দুর্গা তাহাকে আরও কাছে টানিয়া আনিয়া শেষ আশ্রয়ের সাহসে বারবার দ্রুত আবৃত্তি করিতে লাগিল, নেবুর পাতায় করম চা, হে বৃষ্টি ধরে যা। নেবুর পাতায় করম চা। ভয়ে তাহারও স্বর কাঁপিতেছিল। গড়ের পুকুরের ধারের আমবাগানে আম কুড়ুতে যায় অপু ও দুর্গা। কালবৈশাখীর ঝড়ের সঙ্গে মুষলধারে বৃষ্টি নামে, সেই সঙ্গে করকর শব্দে বাজ পড়তে থাকে। এক একবার মনে হয় সমস্ত বাগানটাই হয়তো ঝড়ে মরমর করে উপুড় হয়ে তাদের চাপা দেবে। অপু ভয়ে চোখ বুজে। দুর্গা অপুকে আশ্বস্ত করতে গিয়ে নানা কথা বলে। তারপর দুর্গা ভাইকে আরও কাছে টেনে এনে ছড়া কাটে, নেবুর পাতায় করম চা, হে বৃষ্টি ধরে যা। শীতে অপু কাঁপছিল এবং দুর্গার সুরও ভয়ে কাঁপছিল। সন্ধ্যা হইবার বেশি বিলম্ব নাই। ঝড় বৃষ্টি খানিকক্ষণ থামিয়া গিয়াছে। সর্বজয়া বাহিরের দরজায় দাঁড়াইয়া আছে। পথে জমিয়া যাওয়া বৃষ্টির জলের উপর ছপ ছপ শব্দ করিতে করিতে রাজকৃষ্ণ পালিতের মেয়ে আশালতা পুকুরের ঘাটে যাইতেছিল। সর্বজয়া জিজ্ঞাসা করিল, হাঁ মা, দুর্গা আর অপুকে দেখেছিস ওদিকে? আশালতা বলিল, না খুড়িমা, দেখিনি তো, কোথায় গিয়েছে? তারপর হাসিয়া বলিল, কি ব্যাঙ ডাকানি জল হয়ে গেল খুড়িমা। সেই ঝড়ের আগে দুজনে বেরিয়েছে আম কুড়ুতে যাই বলে, আর তো ফেরেনি। এই ঝড় বৃষ্টি গেল, সন্ধে হলো, ওমা কোথায় গেল তবে? সন্ধ্যা হয়ে আসছিল, ঝড় বৃষ্টিও থেমে গিয়েছিল। অপু ও দুর্গার মা সর্বজয়া ছেলে মেয়েদের খোঁজ করবার জন্য বাইরের দরজায় দাঁড়িয়ে অপেক্ষা করছিলেন। চারিদিকে জলে থই থই। পথে জমে যাওয়া বৃষ্টির জলের উপর ছপ ছপ শব্দ করতে করতে আশালতা পুকুর ঘাটে যাচ্ছিল।
চিন্তিত সর্বজয়া রাজকৃষ্ণ পালিতের মেয়ে আশালতাকে জিজ্ঞাসা করেন সে দুর্গা ও অপুকে দেখেছে কিনা। তিনি আরও বলেন যে অপু ও দুর্গা আম কুড়ুবে বলে বাড়ি থেকে বেরিয়েছে, এখনও তারা ফেরেনি। আশালতা জানায় সে তাদেরকে দেখেনি। হঠাৎ হয়ে যাওয়া বৃষ্টিতে আনন্দিত আশালতা বলে চারিদিকে ব্যাঙ ডাকানি জল হয়ে গেছে। অর্থাৎ বৃষ্টিতে খাল বিল ভরে গেলে ব্যাঙেরা আনন্দিত হয়, কারণ জল ভরা প্রকৃতিতেই তারা প্রজনন করে। তখন পুরুষ ব্যাঙ স্ত্রী ব্যাঙকে ডাক দেয়। যে বৃষ্টিতে ব্যাঙরা আনন্দিত হয়ে ডাক দেয় তাকে ব্যাঙ ডাকানি জল বলে। সর্বজয়া উদ্বিগ্ন মনে বাড়ির মধ্যে ফিরিয়া আসিল। কি করিবে ভাবিতেছে। এমন সময় খিড়কির দরজা ঠেলিয়া খুলিয়া আপাদমস্তক সিক্ত অবস্থায় দুর্গা আগে আগে একটা ঝুনা নারিকেল হাতে ও পিছনে পিছনে অপু একটা নারিকেলের বাগলো টানিয়া লইয়া বাড়ি ঢুকিল। সর্বজয়া তাড়াতাড়ি ছেলে মেয়ের কাছে গিয়া বলিল, ও মা, আমার কি হবে? ভিজে যে একেবারে পান্তা ভাত হয়েছিস। কোথায় ছিলি বৃষ্টির সময়? ছেলেকে কাছে আনিয়া মাথায় হাত দিয়া বলিল, ও মা, মাথাটা যে ভিজে একেবারে জুবড়ি। পরে আহ্লাদের সহিত বলিল, নারকোল কোথা পেলি রে দুর্গা? অপু ও দুর্গা দুজনেই চাপা কণ্ঠে বলিল, চুপ চুপ মা, সেজ জেঠিমা বাগানে যাচ্ছে, এই গেল। ওদের বাগানের বেড়ার ধারের দিকের যে নারকোল গাছটা ওর তলায় পড়েছিল, আমরাও বেরুচ্ছি, সেজ জেঠিমাও ঢুকলো। সর্বজয়ার চিন্তা হচ্ছিল ছেলে মেয়ে দুটো ঝড়ের আগে বেরিয়েছে আম কুড়ুবে বলে, এখনও ফিরে এলো না। চিন্তিত মনে তিনি বাড়ির মধ্যে ফিরে আসলেন। এমন সময় অপু ও দুর্গা বাড়িতে ফিরে এলো একেবারে কাক ভেজা হয়ে। দুর্গার হাতে একটা নারিকেল ও অপুর হাতে নারিকেলের ডাল। সর্বজয়া ছেলে মেয়েকে পান্তা ভাতের সঙ্গে তুলনা করলেন। পান্তা ভাত হলো দীর্ঘ সময় জলে ভিজে থাকে যে ভাত, সেই ভাত। গরম ভাতের যে সতেজ ঝুরঝুরে ভাব, দীর্ঘক্ষণ জলে ভিজে থাকার ফলে সেটা নষ্ট হয়ে যায়। সর্বজয়ার মতে দীর্ঘ সময় জলে ভিজে অপু ও দুর্গার চেহারাও পান্তা ভাতের মতোই হয়েছে। পরে সর্বজয়া দুর্গার হাতের নারিকেলটা কোথায় পাওয়া গেছে জিজ্ঞাসা করলেন। উত্তরে অপু ও দুর্গা নিচু কণ্ঠে বলে, সেজ জেঠিমাদের বেড়ার ধারের নারিকেল গাছের তলায় নারিকেলটা পাওয়া গেছে। দুর্গা বলিল, অপুকে তো ঠিক দেখেছে, আমাকেও বোধহয় দেখেছে। পরে সে উৎসাহের সঙ্গে অথচ চাপা সুরে বলিতে লাগিল, একেবারে গাছের গোড়ায় পড়েছিল মা, আগে আমি টের পাইনি। সোনামুখী তলায় যদি আম পড়ে থাকে, তাই দেখতে গিয়ে দেখি বাগলোটা পড়ে রয়েছে। অপুকে বললাম, অপু, বাগলোটা নে, মার ঝাঁটার কষ্ট, ঝাঁটা হবে। তারপরই দেখি। হস্তস্থিত নারিকেলটার দিকে উজ্জ্বল মুখে চাহিয়া বলিল, বেশ বড় না মা? অপু খুশির সুরে হাত নাড়িয়া বলিল, আমি অমনি বাগলুটা নিয়ে ছুট। সর্বজয়া বলিল, বেশ বড় দোমালা নারিকেলটা, ছেঁচতলায় রেখে দে, জল দিয়ে নেব। আয় সব, কাপড় ছাড়িয়ে দিই আগে, পায়ে জল দিয়ে রোয়াকে উঠ সব। খানিক পরে সর্বজয়া কুয়ার জল তুলিতে ভুবন মুখুজ্জের বাড়ি গেল। ভুবন মুখুজ্জের খিড়কি দূর পর্যন্ত যাইতেই সে শুনিল সেজ ঠাকরুন বাড়ির মধ্যে চিৎকার করিয়া বাড়ি মাথায় করিতেছেন। দুর্গা তার মাকে জানায় সেজ জেঠিমা হয়তো তাদের দেখে ফেলেছেন, কারণ তারা বাগানে যাচ্ছিল বা বাগান থেকে বেরুচ্ছিল, তখন তিনিও বাগানে ঢুকছিলেন। সর্বজয়া নারিকেলটাকে বারান্দার নিচে রেখে দিতে বলেন। কিছুক্ষণ পরে সর্বজয়া কুয়ার জল তুলতে ভুবন মুখুজ্জের বাড়িতে গেলেন। বাড়ির পিছনের দরজা পর্যন্ত যেতেই তিনি শুনতে পান সেজ ঠাকরুন চিৎকার করে করে কি যেন বলছেন। একটা মুঠো টাকা খরচ করে তবে বাগান নেওয়া,
মাগনা তো নয়, তার কোনো কুটোটা যদি হাগরেদের জন্য ঘরে ঢুকবার জো আছে। ওই ছুঁড়িটা রাত দিন বাগানে বসে আছে, কুটো গাছটা নিয়ে গিয়ে ঘরে তুলবে। এতে মাগিরও শিক্ষে আছে। ও মাগি কি কম নাকি? ওমা, ভাবলাম বৃষ্টি থেমেছে, যাই একবার বাগানটা গিয়ে দেখে আসি। এই এত বড় নারকোলটা কুড়িয়ে নিয়ে একেবারে দূর দূর করে দৌড়। এত শত্রুতা যেন ভগবান সহ্যই না করেন। উচ্ছন্ন যাক, এই ভর সন্ধেবেলা বলছি, আর যেন নারকোল খেতে না হয়। সর্বজয়া খিড়কির বাহিরে কাঠ হইয়া দাঁড়াইয়া রহিল। ছেলে মেয়ের বর্ষণ সিক্ত কচিমুখ মনে করিয়া সে ভাবিল, যদি গালাগাল ওদের লাগে। বাবা যে লোক, দাঁতে বিষ আছে, কি করি? কথাটা ভাবিতেই তাহার গা শিহরিয়া উঠিয়া সর্বশরীর যেন অবশ হইয়া গেল। সে আর মুখুজ্জে বাড়ি ঢুকিল না। আশশেওড়া বনে, বাঁশঝাড়ের তলায়, বর্ষণ স্তব্ধ সন্ধ্যায় জোনাকি জ্বলিতেছে। পা যেন আর উঠিতে চাহে না। ভয়ে ভয়ে সে জল তুলিবার ছোট্ট বালতিটা ও ঘড়া কাঁখে লইয়া বাড়ির দিকে ফিরিল। অপু ও দুর্গা ভুবন মুখুজ্জের বাগান থেকে একটা নারিকেল কুড়িয়ে এনেছিল। সর্বজয়া মুখুজ্জে বাড়িতে জল আনতে গিয়ে শুনতে পান সেজ ঠাকরুন চিৎকার করে দুর্গা ও অপুকে অভিশাপ দিচ্ছেন, সর্বজয়াকেও দোষী বলে গালিগালাজ করছেন। এই অভিশাপবাণী শুনে সর্বজয়ার সমস্ত শরীর যেন অবশ হয়ে যায়। সর্বজয়া জল না তুলে বাড়ি ফিরে আসেন। পথে আসিতে আসিতে ভাবিল, যদি নারকোলটা ওদের ফেরত দিই তাহলেও কি গাল লাগবে? তা কেন লাগবে? যার জিনিস তাকে তা ফেরত দেওয়া হলো, তা কখনো লাগে? বাড়িতে পা দিয়েই মেয়েকে বলিল, দুর্গা, নারকোলটা সতুদের বাড়ি দিয়ে আয় গিয়ে। অপু ও দুর্গা অবাক হইয়া মায়ের মুখের দিকে চাহিয়া রহিল। দুর্গা বলিল, এক্ষুনি? হাঁ, এক্ষুনি দিয়ে আয়। ওদের খিড়কির দোর খোলা আছে, চট করে যা। বলে আয় আমরা কুড়িয়ে পেয়েছিলাম, এই নাও দিয়ে গেলাম। অপু, আমাকে একটু দাঁড়াবে না মা? বড্ড অন্ধকার হয়েছে, চল অপু আমার সঙ্গে। ছেলে মেয়ে চলিয়া গেলে সর্বজয়া তুলসী তলায় প্রদীপ দিতে দিতে গলায় আঁচল দিয়া প্রণাম করিয়া বলিল, ঠাকুর, নারকোল ওরা শত্রুতা করে কুড়ুতে যায়নি, সে তো তুমি জানো। এ গাল যেন ওদের না লাগে। দোহাই ঠাকুর, ওদের তুমি বাঁচিয়ে বর্তে রেখো ঠাকুর। ওদের তুমি মঙ্গল করো, তুমি ওদের মুখের দিকে চেও। দোহাই ঠাকুর। পথে আসতে আসতে সর্বজয়া ছেলে মেয়ে দুটোর কচি মুখের কথা মনে করে ভাবতে লাগলেন, নারিকেলটা ফেরত দিলে কোনো ধরনের অভিশাপ হয়তো তাদের ছেলে মেয়ের লাগবে না, কারণ যার জিনিস তাকেই তো ফেরত দিয়ে দেওয়া হবে। সর্বজয়া দুর্গাকে নারকেলটা সতুদের বাড়িতে দিয়ে আসতে বলেন এবং তাদেরকে বলে আসতে বলেন কুড়িয়ে পাওয়া নারিকেলটা ফেরত দেওয়া হয়েছে। তারপর সর্বজয়া তুলসী তলায় প্রদীপ দিয়ে প্রণাম করে ভগবানের কাছে সন্তানদের মঙ্গল কামনা করেন। তো প্রিয় ছাত্রছাত্রীরা, পঞ্চম পরিচ্ছেদের ব্যাখ্যা এখানেই শেষ হলো। ধন্যবাদ।